গল্প এমপি তামিম সরকার, লেখিকা কাফাতুন নেসা, কবিতা সূচনা পর্ব। মুখের বাঁধন আলগা হতেই চাতক পাখির মতো পানির গ্লাসের দিকে তাকিয়ে রইল সুবাহা। হাতের নাগালে থাকার পরও পানি নিয়ে পান করতে পারছে না সে। হাত দুটো এতটাই শক্ত করে বাঁধা যে কোনো সময় রক্ত বের হয়ে আসার উপক্রম হয়ে উঠেছে। থেকে থেকে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে সে। ঠিক তখনই বিশাল দেহী একজন সুদর্শন পুরুষ ঘরটিতে প্রবেশ করে। চোখে কালো সানগ্লাস খুলে ফু দিয়ে আবার পরে ফেলে সে। পরে সুবাহার সামনে দাঁড়ায়। লোকটা সামনে আসা মাত্র কলিজার পানি শুকিয়ে যায় সুবাহার। তো রাতপরি কি খবর বলেন আপনার? সুবাহা ভয়ে নিজের মাথা নিচু করে রাখে আর থরথর করে কাঁপতে থাকে। চোখে চোখ দিয়ে কথা বলার মতো সাহসটুকু নেই তার। তামিম সরকারের সামনে সুবাহার ভয় পাওয়া মুখখানা দেখে তানভীরের ঠোঁটের কোণে রহস্যজনক হাসি ফুটে ওঠে। পানি খাবে? সুবাহা মাথা নেড়ে হ্যাঁ বাচক সম্মতি জানায়। তানভীর সামনে থাকা পানির গ্লাসটি নিয়ে সুবাহার সামনে ধরে আর মুখ থেকে কাপড় খুলতে যায়, কিন্তু কাপড় না খুলে গ্লাসের পানিগুলো সুবাহার মাথায় ঢেলে দেয়। পানি তো দূরে থাক, রাত পরি আজকে থেকে তোর কি অবস্থা করব তুই নিজেও জানিস না। ভয়ে আটকে ওঠে সুবাহা। পালানোর প্রায় সব পথই বন্ধ তার। চোখ দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে যদি কেউ এসে সাহায্য করে তাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আজকে কেউ আসলো না সুবাহাকে বাঁচাতে। তামিম সুবাহাকে বাঁধা অবস্থায় কাঁধে তুলে নেয় আর খুব জোরে জোরে পা বাড়ায় সামনের দিকে। আজকে থেকে তার প্রতিটি রাতই হবে অমাবস্যা রাতের মতোই অন্ধকার। প্রতিটি দিন হবে মরুভূমির মতো খা খা। নিজেই নিজেকে শেষ করতে চাইবি তুই, কিন্তু পারবি না। আমি পারতে দিব না। তিলে তিলে শেষ হবি তুই। তামিমের কথাগুলো শুনে আরও দ্বিগুণ ভয় বেড়ে যায় সুবাহার। তামিম সুবাহাকে নিয়ে সোজা গাড়িতে ছুড়ে মারে আর গন্তব্য স্থানে পাড়ি জমায়। না, এত সহজে সুবাহাকে ছাড়বে না সে। সারা শহর খুঁজে বের করে সে সুবাহাকে। সুবাহা প্রাণপণে চেষ্টা করে পালানোর, কিন্তু তামিমের পাওয়ারের কাছে সে হার মানতে বাধ্য। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সবথেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ে আয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা 2 টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরে রঙ্গমঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অবধি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য সেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুঃস্বপ্রাপ্ত। তামিম সরকার তানভীর সরকারের বড় ছেলে। আরশি নগরের বুকে রাজপুত্রের মতো পরিচিত এই নামটা আসলে একা কোনো সাধারণ মানুষের নাম নয়। এটা একটা ভয়, একটা নামের ক্ষমতা। প্লেন কালো পাঞ্জাবি, মুখে তীক্ষ্ণ দাড়ি, চোখে কালো চশমা। কেউ জানে না চশমার আড়ালে কি চলছে তার চোখ জোড়াতে, কিন্তু সবাই জানে ওর চোখের দিকে তাকানো মানেই নিজের ভাগ্যকে মৃত্যুর হাতে তুলে দেওয়া। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে আর বাম কানে হেডফোন। কেউ জানে না কাদের সঙ্গে সে কথা বলে, কিন্তু যাদের নাম একবার সেই হেডফোনে লিস্টেড হয় তারা আর কখনো আলোর মুখই দেখে না। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতো তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন চাইলে যে কোনো পরিষদে যোগ দেওয়া যায়। তবে শুধু পলিটিক্স না, সব অন্ধকার চোরাগুলি, সব রহস্য, সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনা আপনি ফাঁকা হয়ে যায়, কারণ সবাই জানে তামিম সরকার রেগে গেলে আইনও থমকে দাঁড়ায়। তামিমের কাছে ভয়ের থেকে বড় কোনো আইন নেই। তার ব্যাপোয়ারা জীবনী, মদের নেশা, খুন খারাপি সবই যেন নিত্যদিনের ডাল খাতের মতো। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো কেউ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বা বলার থাকে। দিনের বেলা যুগ সাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার আর রাতের বেলায় রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরশি নগরে নির্বাচনের হাওয়া বইছে। শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। তানভীর সরকারের দল ক্ষমতায় ফিরতে মরিয়া। অবশ্য এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায় তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারকেই নির্বাচিত হবে।
তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময়েই এক উঠতি জনপ্রিয় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুটুকরো করা। কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি ঠিক কী হয়েছিল সালমানের সাথে। খবর চারদিকে ছড়িয়ে পড়ে সালমান আত্মহত্যা করেছে, কিন্তু যারা জানে তারা জানে ওটা আত্মহত্যা নয়, গুলি ঢুকেছে ঠিক মাথার পেছন থেকে, আর নিজের হাতে গুলি চালানো সম্ভব নয়। ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিদওয়ান রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, ফাইলটা বন্ধ করো, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সবথেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানোর দায়িত্ব আমার। খুব হই হুল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধেই আমি মাতোয়ারা। পরদিন সকালবেলা নির্বাচনের প্রচারণা করতে আরশিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহির, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিস আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে আরশিনগরের একটি বিশ্ববিদ্যালয়ের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসাবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী মানবী। থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করছে সে রমণী, আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরই সরছে না। ভাই, ভাই, ও ভাই। এভাবে মাহির ৩-৪ বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে, তার চোখে দেখেছি আমার সর্বনাশ। ক্যাঠা আপনার সর্বনাশ করছে ভাই, আমারে কন খালি হাত ভাইঙ্গা ভিতরে হান্দাই দিমু। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে এই ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না? একটুর জন্য চলে গেল। ক্যাডায় চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালোমতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারীর দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনে আসরে বসেন। প্রথমে একটু ভাষণ, আর পরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আধটু কথোপকথনও হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে, তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে ওঠা মাত্র হাত তালিতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সুবাহাকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা, মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হা হয়ে সুবাহার দিকে তাকায়, আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু ভয় কাজ করে। কারোর এই কথা তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশিনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশের সকলে কানাঘুষা শুরু করে দেয় রীতিমতো। সুবাহার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা তাকে স্টেজে রাখছে। সুবাহা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারেই। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে নিচে নেমে সুবাহার দিকে আসতে থাকে। তামিমকে আসতে দেখে সুবাহা ভয়ে কান্না শুরু করে দেয়। সকলের মধ্যে থমথমে নীরবতা চলতে থাকে।
তামিম এসে সোজা সুবাহার পাশে দাঁড়ায়। তামিমকে দাঁড়াতে দেখে সুবাহা ধীরে ধীরে মাথা নিচু করে তামিমের সামনে দাঁড়ায়। সুবাহা দাঁড়ানোর সাথে সাথে তামিম তার হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ সুবাহার হাত ধরাতে ভয়ে আত্মা শুকিয়ে যায় সুবাহার। তামিম ভিড়ের মধ্য দিয়ে সুবাহার হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে নেয় আর সুবাহার দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি। তামিমের কথা শুনে সুবাহা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুবাহার দিকে তাকায়। আজকের পর থেকে ওর আশেপাশে যদি কোনো ছেলেকে দেখেছি, সে যেন নিজ দায়িত্বে নিজের কাফনের কাপড় কিনে রাখে। প্রোগ্রামে উপস্থিত হওয়া সকল শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকার ভিতরে আতঙ্ক বাসা বাঁধে। যার ভয়ে আরশি নগরের কেউ কথা বলতে পারে না, তার নজরে সুবাহার মতো ১৯ বছর বয়সী একটি কিশোরী মেয়ে কীভাবে পড়ল। তামিম সকলকে থ্রেড দিয়ে সানগ্লাসটি খুলে তাতে ফু দিয়ে আবার পরে নেয় আর ভদ্রলোকের মতো সেখান থেকে চলে আসে। আর সুবাহা জড়বস্তর মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। তামিম যাওয়ার সময় হঠাৎ মাঝপথে থেমে যায় আর পিছন ঘুরে সুবাহার দিকে তাকায়। এই পরেই আই লাভ ইউ। তামিমের ছেলেরা সবাই যে যার মতো সিটি বাজাতে থাকে আর তামিমের সাথে উল্লাস করতে করতে যেতে থাকে। আর সুবাহা স্টেজেই দাঁড়িয়ে থাকে।